গাজার 20,000-এর বেশি শিশু কি সন্ত্রাসী ছিল? ট্রাম্পকে প্রশ্ন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির। ইউক্রেনের 78% জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন যেমন আছে তেমনই রেখে উভয় পক্ষকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের নৃশংসতা কমছে না। গাজায় স্থানীয় কর্তৃপক্ষের হিসেবে 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে 11 দিন উপত্যকাটিতে অন্তত 97 জনকে হত্যা করেছে ইসরায়েল। এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি টিকে আছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ন্যায়সঙ্গত চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো, আর না হলে দেশটির উপর 155% রপ্তানি শুল্ক জারি করা হতে পারে। রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশের চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা। গতকাল এই হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে গাজায় ইসরায়েলি গণহত্যার মূল সহযোগী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আল খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। 4 বছর বয়সী, 5 বছর বয়সী এবং নবজাতক, তোমরা তাদের মধ্যে 20,000-এরও বেশি হত্যা করেছ। এই শিশুরা কি সন্ত্রাসী ছিল? তোমরাই সন্ত্রাসী। এক বক্তৃতায় খামেনি বলেন, মার্কিন সম্পদ এবং অস্ত্রশস্ত্র জায়ানবাদী সরকারকে প্রচুর পরিমাণে সরবরাহ করা হয়েছে যাতে গাজার অসহায় জনগণের উপর তা নিক্ষেপ করা যায়। এই অপরাধের অংশীদার হলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি মিশরে গাজার শীর্ষ সম্মেলনে ট্রাম্পের দেয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট শুধু কিছু কথা এবং বাহাবা দিয়ে অধিকৃত ফিলিস্তিনে বসবাসরত হতাশ জেনোবাদীদের আশা জাগানোর এবং মনোবল বাড়ানোর চেষ্টা করছিলেন। মার্কিন প্রেসিডেন্টের অধিকৃত ফিলিস্তিন ভ্রমণ সম্পর্কে এটি আমার বিশ্লেষণ। তিনি আরো সতর্ক করে বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো জায়নবাদী সরকারের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের গভীরতা ধ্বংস করতে সক্ষম হয়েছিল। সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে এবং প্রয়োজনে আবারও এগুলো ব্যবহার করবে। খামেনি উল্লেখ করেন, জায়ানবাদীরা আশা করেনি যে ইরানি যুবকদের হাতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র তার আগুন এবং অগ্নিশিখার সাহায্যে তাদের ইসরায়েলি কিছু সংবেদনশীল গবেষণা কেন্দ্রের গভীরতা ছাই করে ফেলবে, কিন্তু তাই ঘটেছে। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলেছেন যে তারা ইরানের পারমাণবিক শিল্পে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। খুব ভালো তোমার স্বপ্নে। ইউক্রেনের 78% জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যা বলেছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে। বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কি হবে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক। আমার মনে হয় 78% জমি ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেমন আছে তেমনই রেখে দাও। তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে। ইউক্রেন এর আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল। ট্রাম্প নিজেই গত মাসে জানান ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে, যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে। ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন, তবে বৈঠকটি কবে হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। গাজায় 97 ফিলিস্তিনিকে হত্যার পরও ট্রাম্প বললেন যুদ্ধবিরতি টিকে আছে। গাজায় গণমাধ্যম দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চলাকালে এই হত্যাকাণ্ড সহ 80 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এই লঙ্ঘনের মধ্যে রয়েছে গাজাবাসীর উপর সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ এবং আকাশপথে হামলা। একই সময়ে গাজার অনেক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজও গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ, দক্ষিণাঞ্চলে খান ইউনিস ও উত্তর সুজাইয়া এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এদিন ইসরায়েলের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র। আর ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হলুদ সীমা অতিক্রম করা কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। যুদ্ধবিরতি শুরুর পর গাজার যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে এসেছে তাকে হলুদ সীমা বলা হয়। এই সীমানা পেরোনোয় নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের। গাজার বাসিন্দারা বলছেন, এই সীমা ম্যাপে থাকলেও বাস্তবে ঠিক কোথা থেকে তা শুরু হয়েছে বোঝার কোনো উপায় নেই। তবে ইসরায়েলের প্রকাশিত এক ভিডিওতে বুলডোজার দিয়ে সীমানা তৈরির কাজ করতে দেখা গেছে। যুদ্ধবিরতির মধ্যে গাজার সবচেয়ে ভয়াবহ হামলা হয় রোববার। দক্ষিণ গাজার রাফায় হামাস ইসরায়েলি সেনাদের উপর
হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে এদিন অন্তত 33 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। যদিও ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে হামাস, আর রোববারের হামলার পর আবার যুদ্ধবিরতিতে ফেরার কথা বলা হয় ইসরায়েলের পক্ষ থেকে। হয় চুক্তি নয়তো 155% শুল্ক, চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সে সময় চীনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই এবং আশা করছি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আপনারা সাংবাদিকরা উপস্থিত থাকবেন বলে আশা করছি। এটা দারুণ একটা ব্যাপার হবে। চীন যদি বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হয় সেক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে, এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের উপর 155% শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়। এসব পণ্যের মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে। 2025 সালের 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প বলে আসছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনাকে প্রাধান্য দেবেন তিনি। গত আগস্ট মাসে চীনের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের। ওই মাসে চীনের উপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ 30% থেকে 145% উন্নীত করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্ক 10% থেকে 125% বর্ধিত করেন। রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন। চেরনিহি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে। এই বিদ্যুৎ কেন্দ্র একটি কোম্পানি। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেই হামলা পরিচালনা করা হয়েছিল এবং হামলার জেরে কেন্দ্রটি বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কোম্পানির বিবৃতিতে এই ব্যাপারে বিস্তারিত আর কিছুই বলা হয়নি। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে 45 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউক্রেনীয় শহর স্লাভতিস। শহরটির মেয়র ইউরি পমিসেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে করা এক বার্তায় জানিয়েছেন, রুশ বাহিনীর হামলার পর থেকে বিদ্যুৎ নেই তার শহরে। 2023 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা এখনো চলছে। গত প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে প্রতিবারই শীত আসার আগে ইউক্রেনের তেল ও গ্যাস উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রাশিয়ার হামলার কারণে নিজেদের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস তুলতে পারছে না ইউক্রেন। এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আসন্ন শীতে জনদুর্ভোগ লাঘব করতে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে $200 কোটি তরল গ্যাস আমদানি করছে ইউক্রেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলের আল শাআফ এলাকায় 2টি আলাদা হামলার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসার সময় দখলদার বাহিনী তাদের উপর গুলি চালায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা হলুদ সীমারেখা অতিক্রম করে সুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং তাদের জন্য হুমকি তৈরি করছিল। মূলত এই হলুদ রেখা হচ্ছে একটি সীমানা যা গত 4 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয়। যুদ্ধবিরতির অংশ হিসাবে ওই রেখার পেছনে ইসরায়েলি সেনারা অবস্থান করছে। তবে গাজা সিটির স্থানীয় বাসিন্দারা জানিয়েছে রেখাটির সঠিক অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে। তুফা এলাকার বাসিন্দা 50 বছর বয়সী সামির বলেন, পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। আমরা মানচিত্রে দেখছি কিন্তু কিছু বুঝতে পারছি না সীমারেখাটি আসলে কোথায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে একাধিকবার গাজায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই পর্যন্ত অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।